আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তোমাকে আমার কাছে দিয়ে দিতে রাজি হয়ে গিয়েছিল। আমার সেই মুহূর্তে বোঝা উচিত ছিল যে তোমার সাথে ওখানে কিছু হয়, কিন্তু আমি সেটা বোঝার চেষ্টাও করিনি। জানি আমি যেটা করেছি তার ক্ষমা হয় না, কিন্তু যতক্ষণ তুমি আমাকে ক্ষমা না করবে শান্তি পাবো না আমি। আমাকে ক্ষমা করা তো সহজ নয়। আই এগ্রি, প্লিজ কষ্ট করে হলো আমাকে ক্ষমা করে দাও। আই অ্যাম রিয়েলি ভেরি সরি ফর এভরিথিং, প্লিজ। রিকের চোখ হালকা ছলছল করছে। অনিমা অসহায় দৃষ্টিতে একবার রিকের জোর করা হাতের দিকে দেখছে, একবার রিকের দিকে। ওর কি করা উচিত ও সেটাই বুঝতে পারছে না। কেউ ওর সামনে হাঁটু ভেঙে বসে হাত জোর করে ক্ষমা চাইলে তাকে ক্ষমা না করাটা কি সত্যিই ঠিক? এর মধ্যে স্নিগ্ধাও চলে এলো, আর এই দৃশ্য দেখে ও নিজে অবাক হয়ে গেল। অনিমার চোখ দিয়ে পানি পড়ছে। ও কি করবে কিছুই বুঝতে পারছে না। অনিমাকে চুপ থাকতে দেখে রিক এবার অনিমার পা ধরলো। অনিমা চমকে গিয়ে সাথে সাথেই পা সরিয়ে নিয়ে বলল, প্লিজ, আপনি আমার বড়, এসব করবেন না। রিক মুচকি হেসে বলল, ক্ষমা চাওয়ার অধিকার প্রত্যেকটা অপরাধীর আছে, সেখানে বড় ছোট ম্যাটার করে না। প্লিজ ক্ষমা করে দাও। অনিমা আজিয়ানের দিকে তাকাতেই আজিয়ান চোখের ইশারায় বলল ক্ষমা করে দিতে। অনিমা রিকের দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, আপনি যদি নিজের ভুলটা বুঝতে পেরে থাকেন তাহলে ক্ষমা চাইতে হবে না। আপনি বুঝতে পেরেছেন, সেটাই অনেক। রিক এবার বাচ্চাদের মতো মুখ করে বলল, আজব, চাইলাম চকলেট, তুমি লজেন্স দিয়ে ভাগিয়ে দিচ্ছ। আমি ওইসব বোকা বাচ্চাদের দলে, কিন্তু একদমই পারি না যে চকলেটের বদলে লজেন্সের কাজ চালিয়ে নেব। ওকে। রিকের কথা শুনে অনিমা ফিক করে হেসে দিল। আজিয়ান আর স্নিগ্ধাও হাসলো, তবে নিঃশব্দে। রিক মুখ ফুরিয়ে বলল, হাসতে বলিনি, সরি অ্যাকসেপ্ট করতে বলেছি। অনিমা হাসতে হাসতেই বলল, আচ্ছা, করেছি ক্ষমা। আমি এবার কিপটে নই যে চকলেটের বদলে লজেন্স দিয়ে দিব। রিক তো অনিমার হাসিটাই দেখছে, আর ওর ভেতরের অপরাধবোধটা আরো বেড়ে যাচ্ছে। এমন একটা দিন ছিল যখন এই মিষ্টি হাসিটাকেই ওর মুখ থেকে কেড়ে নিয়েছিল ও। তবে এটুকু ভেবেও ভালো লাগছে যে প্রথমবার হলেও অনিমার হাসির কারণ হতে পেরেছে ও। রিক নিজেকে সামনে নিয়ে অনিমাকে বলল, গার্লফ্রেন্ড তো হলে না সে ব্যাপার না, বাট ফ্রেন্ড তো হতেই পারো, তাই না? অনিমা প্রায় অবাক হয়ে তাকিয়ে আছে রিকের দিকে। রিকের এক একটা আচরণে আজ অবাকের পর অবাক হচ্ছে অনিমা। তবে স্নিগ্ধা একটু অবাক হচ্ছে না, কারণ রিকের এই রূপ সে আগেও দেখেছে। মাঝখানের কয়েক বছরের জন্যই ও হারিয়ে ফেলেছিল ও রিকটাকে, কিন্তু আজকে আবারও সেই রূপ দেখতে পাচ্ছে সে। আর আজিয়ানও অবাক হয়নি, কারণ ও জানতো যে এটা একটা দিন হওয়ারই ছিল। রিক অনিমার সামনে চুটকি বাজিয়ে বলল, হ্যালো, বন্ধু হবে না আমার? অনিমা মুচকি হেসে বলল, হুম। রিক হালকা হাসলো। আজিয়ান এগিয়ে এসে বলল, এবার আমাদের বেরোতে হবে, সন্ধ্যা হয়ে গেছে। রিক কিছু বলবে তার আগেই স্নিগ্ধা বলল, বেরোতে হবে মানে কি ভাইয়া? আজ আপনাদের কোথাও যাওয়া হচ্ছে না, ডিনারের ব্যবস্থা করা হচ্ছে। আদিব আর অব্র ভাইয়াকেও বলা হয়ে গেছে, আপনি থাকলে ওনারাও থাকবেন। আজিয়ান বলল। কিন্তু রিক আজিয়ানকে থামিয়ে দিয়ে বলল, কোনো কিন্তু না, দেখো এখানে থাকার কারণটা আর নেই। সো কালকেই ফিরে যাব আমরা বাংলাদেশে। আর মনে হয় তোমরাও কালকে ব্যাক করতে চাও, তো আজ রাতটা এইখানে থেকে কাল একসাথে বের হই না, সমস্যা কি? আজিয়ান কিছু একটা ভেবে মুচকি হেসে বলল। আচ্ছা ঠিক আছে। স্নিগ্ধা খুশি হয়ে বলল, চলো তো, আপাতত স্ন্যাক্সের ব্যবস্থা হয়ে গেছে, নিচে আদি ভাইয়ারা ওয়েট করছে। আজিয়ান স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল। তোমরা দুজন যাও, আমি অনেকে নিয়ে আসছি। রিক আর স্নিগ্ধা নিচে চলে গেল। আজিয়ান অনিমার কাছে বসে বলল। এটাই ভেবেছো তো হঠাৎ রিকা তো বদলে গেল কি করে? অনিমা আজিয়ানের দিকে তাকালো। আজিয়ান অনিমাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, দেখো, ও একটু বকে গেছিল ঠিকই, কিন্তু মনের দিক দিয়ে খুব একটা খারাপ নয়। আর এসব মানুষদের নিজের ভুল সম্পর্কে বুঝতে খুব বেশি সময় লাগে না।
শুধু হঠাৎ কোনো এক ঘটনাই যথেষ্ট, বুঝেছ? অনিমা মাথা নাড়ল। আদ্রিয়ান অনিমার মাথায় একটা চুমু দিয়ে মনে মনে ভাবল, তুমি ভাবলে কি করে যে তোমাকে এত কষ্ট দিয়েছে তাকে আমি ক্ষমা করে দেব? ওর শাস্তি পাচ্ছে আর ভবিষ্যতও পাবে, তবে শারীরিক নয়, মানসিক। পরপর কয়েকটা মানসিক ধাক্কার সম্মুখীন হবেও, তাই ওকে আর বিশেষ কোনো শাস্তি দিলাম না। এইসব ভেবে অনিমার দিকে তাকিয়ে বলল, এই কয়েকটা দিন অনেক কষ্ট হয়েছে, তাই না? আমারই একটু চোখ কান খোলা রাখা উচিত ছিল। আই এম সরি। বাদ দিন এসব, এখন তো সব ঠিকই হয়ে গেছে। আদ্রিয়ান অনিমার মাথায় হাত বুলিয়ে কিছু একটা ভাবতে ভাবতে বলল, এখনো সব ঠিক হয়নি। মিস্টার সিনিয়রের সাথে এত বড় অন্যায় যারা করেছে তাদের শাস্তি তো এখনো দেওয়া বাকি আছে। অনিমা ভ্রু কুচকে বলল। মিস্টার সিনিয়র? আদ্রিয়ান অনিমাকে কোলে তুলে নিয়ে বলল, কিছু না, এখন নিচে চলো, ওরা ওয়েট করছে। অনিমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ওকে নিয়ে নিচে চলে গেল আদ্রিয়ান। অরুমিতা, তীব্র আর স্নেহা অফিস করে বাইরে বের হয়ে ফুচকা খাচ্ছে। আপাতত ওরা ফ্রেশ মাইন্ডে আছে, কারণ আদ্রিয়ান ওদেরকে ফোন করে জানিয়ে দিয়েছে সব ঠিক আছে। তাই ওরা এখন ফ্রেশ মাইন্ডে এনজয় করছে। হঠাৎ করে ওরা আশিসকে দেখতে পেল। আশিস আর অরুমিতার মধ্যকার সমস্যাটা তীব্র আর স্নেহা জানে না। স্নেহা আশিসকে দেখে বলল, আরে আরিশ ভাইয়া, কারো ডাক শুনে ঘুরে তাকালো আশিস। আশিসকে দেখে অরুমিতার মুখের হাসিটুকুও গায়েব হয়ে গেল। আশিস ওদেরকে দেখে এগিয়ে এলো। আশিস এসে অরুমিতার দিকে তাকাতেই অরুমিতা মুখ ঘুরিয়ে ফেলল। আশিস অরুমিতার দিকে একবার তাকিয়ে ওদের দিকে তাকিয়ে বলল, ভালো আছো? তীব্র হেসে বলল। আশিসও মুখে হাসি রেখেই বলল, হ্যাঁ ভালো আছি। আশিস ভেবেছিল ওকে দেখে হয়তো অরুমিতা ওখান থেকে চলে যাবে বা মন খারাপ করবে, কিন্তু আশিসকে অবাক করে দিয়ে অরুমিতা ওদের সাথে নিজের মতো করে মজা করছে আর ফুচকা খাচ্ছে, যেন আশিসের থাকা আর না থাকা ওর কাছে কোনো ম্যাটারই করে না, যেটা ওর কাছে খুবই খারাপ লাগছে। স্নেহা এক্সাইটেড হয়ে বলল, ভাইয়া ফুচকা খাবেন তো? আশিস নিজেকে সামনে নিয়ে মুচকি হেসে বলল, না সময় নেই, আসি এখন। এটুকু বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। তীব্র আর স্নিগ্ধা দুজনেই অবাক হলো, কিন্তু অরমিতার কোনো ভাবান্তরই হলো না। ও ওর মতন ফুচকা খেয়েই যাচ্ছে। রিক সাদের কিনারায় চুপচাপ বসে আছে। সবকিছু মেনে নিলেও আদ্রিয়ান আর অনিমাকে একসাথে দেখলে বুকের ভেতরে একটা অসহ্যকর যন্ত্রণা হয় ওর, কিন্তু ওর কিছু করার নেই। অনিমা ওর ভাগ্যে নেই, সেটা ও মেনে নিয়েছে, কিন্তু কষ্টটাকে কিছুতেই কমাতে পারছে না ও। আজকের মতো এরকম কষ্ট এর আগে ও আর কোনোদিনও হয়নি। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু সেটাও করতে পারছে না। বুকের ভেতর চেপে রাখা কষ্টকর যন্ত্রণা আরো বেশি হয়, সেটা সে বেশ বুঝতে পারছে। এর মধ্যেই ওর ফোন বেজে উঠল। এই মুহূর্তে ফোন রিসিভ করার কোনো ইচ্ছেই নেই ওর, কিন্তু মামার ফোন, তাই রিসিভ করতেই ওপাশ থেকে বলল, বাবাই, ওদিকে সব ঠিক আছে তো? রিক একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, এতদিন ছিল না, এখন সব ঠিক আছে। কবির শেখ অবাক কণ্ঠে বললেন। মানে? রিক মুখে মুচকি হাসি ফুটিয়ে বলল, অনেকে নিজের কাছে আটকে রাখার পাকলামো আমি আর করব না মামা। এতদিন বুঝতে না পারলেও আজকে বুঝতে পারছি যে ভালোবাসা জোর করে হয় না। ও যদি আদ্রিয়ানের সাথে ভালো থাকে তো থাকুক না। কবির শেখ তো চরম অবাক হলো, নিজেকে সামলে নিয়ে বলল, বাবাই, কিসব বলছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? রিক একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, পাগল তো এতদিন ছিলাম মামা, আজ সুস্থ মস্তিষ্কে বলছি। কবির শেখ উত্তেজিত কণ্ঠে বললেন, কিন্তু তুমি না ওকে ভালোবাসো? হার মেনে নেবে, ছেড়ে দিবে ওকে? রিক মুচকি হেসে বলল, ভালোবাসায় হারতে দোষ কোথায় মামা? তাছাড়া আমি যদি সত্যি অনেকে ভালোবেসে থাকে তাহলে উনি ভালো থাকবে, আর এর চেয়ে ভালো আমার কাছে আর কি হতে পারে বলো? কবির শেখ অস্থির গলায় বললেন। কিন্তু বাবাই। রিক কবির শেখকে থামিয়ে দিয়ে বলল,
কোনো কিন্তু না মামা, আমি জানি তুমি আমার কথা ভেবেই এসব বলছো, কিন্তু আমি তো বলেই দিয়েছি যে আমার কোনো সমস্যা নেই, তাই প্লিজ এই বিষয়ে আর কিছু বলো না। বলেই ফোন রেখে দিল রিক। এরপর এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল। স্নিগ্ধা ছাদে রিককে ডাকতে এসে দেখে রিক এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। স্নিগ্ধা গিয়ে রিকের পাশে বসে বলল, আমি জানি রিকদা, তোমার খুব কষ্ট হচ্ছে। রিক নিজেকে সামলে মুচকি হেসে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, কিসব ফালতু বকছিস, কষ্ট হবে কেন? স্নিগ্ধার সামনের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে চিনি রিকদা। এখন তুমি আমার সাথে কথা না বললেও একসময় কিন্তু আমি তোমার বেস্ট ফ্রেন্ড ছিলাম। রিক কিছু না বলে চুপ করে রইল। স্নিগ্ধা মুচকি হেসে বলল, রিকদা, যদি আদ্রিয়ান অনিমা একে অপরকে ভালো না বাসতো তাহলে আমি একটা চেষ্টা নিশ্চয়ই করতাম, কিন্তু রিক মলিন হেসে বলল, অনিমা আমাকে ভালোবাসে না, এতে ওর কোনো দোষ নেই। আদ্রিয়ান আসার অনেক আগেই ওর লাইফে এসেছিলাম আমি, কিন্তু ও আমাকে নয়, আদ্রিয়ানকে ভালোবাসে। কারণ তো আছেই, তাই না? আমি তো ওকে কোনো ভালোবাসার কারণই দিতে পারিনি, তবে আমাকে ভালো না বাসার যথেষ্ট কারণ দিয়েছি। স্নিগ্ধা কি বলবে সেটাই বুঝতে পারছে না সে। কিছুক্ষণ চুপ থেকে রিককে কিছু বলবে তার আগে রিক বলে উঠল, চল, ওরা নিচে ওয়েট করছে নিশ্চয়ই। এটুকু বলেই রিক চলে গেল আর পেছনে পেছনে স্নিগ্ধাও চলে গেল। সবাই মিলে ডিনার করছে আর টুকটাক কথা বলছে। রিকের আচরণে কেউ বলবে না যে এই ছেলেটা সকালে ওদের শত্রু ছিল। তার সে বেশি অবাক হয়েছে অনিমা, কারণ এই মুহূর্তে এক নতুন রিককে সে আবিষ্কার করছে ও, যে সম্পূর্ণই বিপরীত। খাওয়া দাওয়া শেষে রিক বলল, আদি আর অব্র, তোমরা আমার ডাইন সাইডের রুমটাতে থাকো। স্নিগ্ধা আর অনিমা একসাথে, আমি আর আদ্রিয়ান একসাথে। প্রবলেম আছে? আদিব আর অভ্র সম্মতি জানালো। আজিয়ান কিছু বলছে না, তাই রিক মুচকি হেসে বলল, আরে ভাই, বিয়ের আগেই বউকে ছেড়ে থাকার কথা ভাবলে যদি মুখটা কালো হয়ে যায়, তাহলে বিয়ের পর কি করবে? একটু তো ধৈর্য ধরো, এত বউ পাগল হলে হবে? ওরা সবাই হেসে দিল রিকের কথা শুনে। আর অনিমা লজ্জা পেয়ে মাথা নিচু করে আছে, আর স্নিগ্ধা এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিকের দিকে। আজ রিকের এক নতুন রূপ দেখলো ও, কি করে ভেতরের কষ্টটাকে চেপে রেখে মুখে হাসি ফুটিয়ে রেখে দিয়েছে। এটা করা সবার জন্য সহজ না। আদ্রিয়ান আর রিকের রুমে বসে আছে, নিজেদের মধ্যেই টুকিটাকি কিছু কথা বলছে ওরা। এর মধ্যে বেশ কয়েকবার রিক আদ্রিয়ানের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। হঠাৎ আদ্রিয়ান বলল, আচ্ছা, তোমার মনে হয় না তোমার বাবা মা যে সকল অন্যায়গুলো করেছে তার শাস্তি পাওয়া উচিত? আদ্রিয়ানের প্রশ্নে রিক কিছুক্ষণ চুপ থেকে একটা শ্বাস ফেলে বলল, মনে হয়, কিন্তু কি বলতো, ওই মানুষ দুটোকে ছোট্টবেলা থেকেই খুব ভালোবাসি আমি। ছোট্টবেলায় বুঝতাম না তো, ওনারা যা বোঝাতো সেটাই বুঝতাম, যা করাতো সেটাই করতাম। বড় তো হলাম, কিন্তু সেই অভ্যাসগুলো ছাড়তে পারলাম না। এক পর্যায়ে গিয়ে বুঝতে পারলাম যে এগুলো ভুল, কিন্তু ওই যে ছোট্টবেলা থেকে পাওয়া শিক্ষাটাই অভ্যাস হয়ে গেল। সব বুঝেও না বুঝে থাকতে বাধ্য হলাম। শখ করে ডক্টরি পড়েছিলাম, কিন্তু ড্যাডের রাজনৈতিক কাজকর্মে জোর করে ইনভলভ করলো। বিরক্ত লাগতো আমার এসব, তবুও থাকতে হতো ড্যাডের প্রেসারে, তাই জেদ করে হসপিটালে আর জয়েন করলাম না। আদ্রিয়ান চুপচাপ শুনল রিকের কথা, তারপর রিকের দিকে তাকিয়ে বলল, তোমার বাবা এবং মা দুজনেই খুনি। একজন মা হারা মেয়ের কাছ থেকে তার একমাত্র সম্বল তার বাবাকে কেড়ে নিয়েছে। এছাড়া কার কার খুন করেছে তারাই জানে। আর অন্য সব পাপের কথা তো ছেড়েই দাও, তবুও তুমি চাও না ওনাদের শাস্তি হোক? রিক চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস ফেলে বলল, হ্যাঁ চাই, কিন্তু ওরা যতই খারাপ হোক, আমার বাবা আমার মামা, ওরা খারাপ হলেও আমাকে খুব বেশি ভালোবাসে। ওদের সে ভালোবাসার অসম্মান করতে পারবো না আমি। তোমরা যদি পারো তো দাও ওনাদের শাস্তি, আমি তোমাদের বাধা দেব না, কিন্তু আমার কাছ থেকে কোনো সাহায্য চেও না প্লিজ। আদ্রিয়ান একটা তাচ্ছিলের হাসি হেসে বলল, তোমার কি মনে হয় ওরা তোমাকে ভালোবাসে? রিক ভ্রুকুচকে তাকিয়ে বলল, অফকোর্স বাসে। আমার বাবা আমার মামা আমাকে ভালোবাসে না? আদ্রিয়ান ওর ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে বলল, চলো তোমাকে কিছু দেখাই, তাতে হয়তো তোমার এই ধারণাটা ভেঙে যাবে।
মিস্টার রঞ্জিত ওনার রুমে বসে চা খাচ্ছেন আর ফাইল দেখছেন। এর মধ্যেই কবির শেখ হনহনে পায়ে ওনার কাছে বসে বলল, জিজু, আপনার ছেলে সব বরবাদ করে দেবে একদিন। মিস্টার রঞ্জিত কাপটা রেখে ভ্রু কুচকে বলল, আবার কি করেছে? কবির শেখ বিরক্তিকর কণ্ঠে বললেন, মহান আশিক হয়ে গেছে ও। হাসান কোতোয়ালের মেয়েকে ছেড়ে দিচ্ছে। ওই মেয়েকে ছেড়ে দেওয়া মানে বোঝেন আপনি কি হবে আপনার? মিস্টার রঞ্জিত অবাক হয়ে বললেন। তুমি বোঝাওনি ওকে? কবির শেখ অস্থিরতা প্রকাশ করে বললেন, বুঝাইনি আবার। আপনার ছেলে শুনলে তো আপনার কি হবে বুঝতে পারছেন? শেষ হয়ে যাবেন আপনি। তোমার রেপুটেশন, ফিউচার সব শেষ হয়ে যাবে যদি ওই মেয়ে কোলা থাকে। আর বাবাই যখন আমার কথা শুনেনি, কারোর কথাই শুনবে না। মিস্টার রঞ্জিত চায়ের কাপটা আছাড় মেরে ফেলে দাঁতে দাঁত চেপে বললেন, রঞ্জিত চৌধুরী তার পথের কোনো কাঁটাকেই বাঁচিয়ে রাখে না। সেই কাঁটা যদি তার নিজের ছেলে হয়, তাহলে সেই কাঁটাকে উপরে তুলতে দুবার ভাববে না সে। কথাটা কবির শেখের ভীষণ ভালো লাগলো, তাই নিজের মনে হাসলেন উনি। মধ্যরাত, সুইডেনে তেমন বৃষ্টি হয় না। প্রতি বছর 500 থেকে 800 মিলিলিটারের মতো বৃষ্টি হয়, তবে এখন বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। পরিবেশটা নিস্তব্ধ, হালকা ঠান্ডা বাতাসে কেমন একটা শীত শীত ভাব আসছে। প্রকৃতিও আজ বেশ গম্ভীর ভাব প্রকাশ করছে। বিছানায় বসে 2 হাত দিয়ে মুখ চেপে ধরে আছে রিক। আদ্রিয়ান পাশে বসে বলল, ঘুমোবে না? রিক আদ্রিয়ানের দিকে তাকিয়ে একটা শ্বাস ফেলে আবারও সামনে তাকিয়ে বলল, ঘুম আসবে না আজকে আর। আদ্রিয়ানের কথাটা শুনে কিছু একটা ভেবে বলল, আচ্ছা চলো দুজনে একসাথে জেগে থাকি। এমনিতেও তোমার সাথে তো এখন কথা হয়নি, আজ একে অপরকে ঠিক করে চিনিয়ে নেওয়া যাক। রিক মুচকি হাসলো, তারপর উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি কফি আনাচ্ছি তাহলে। আদ্রিয়ান সম্মতি জানিয়ে বলল। কফি হলো তো ভালো হয়, ঘুম ঘুম ভাব যেটুকু আছে কেটেই যাবে। রিক ফোন করে 2 মগ কফি আনতে বলল। এরপর রিক আদ্রিয়ানের দিকে তাকাতেই আদ্রিয়ান রিকের কাঁধে হাত রেখে বলল, মনকে শক্ত করো। কিছু কিছু জিনিস থাকে যেটা মেনে নেওয়া খুব কষ্টকর হয়, তবে যেটা সত্যি সেটা সত্যি, আর তোমাকে মানতেও হবে সেটা। রিক আদ্রিয়ানের দিকে তাকিয়ে একটা মলিন হাসি দিল, যার অর্থ আমি নিজেকে সামলে নিয়েছি। আদ্রিয়ানও সামনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল আর ভাবতে লাগলো যে মুখে হাসি ফুটিয়ে নিজেকে সামলে নিয়েছি বলাটা যতটা সহজ, বাস্তবে নিজেকে সামলে নেওয়াটা ঠিক ততটাই কঠিন। এদিকে অনিমা আর স্নিগ্ধাও ঘুমায়নি, দুজনেই জেগে বসে আছে। দুজনেই বসে বসে চিপস খেতে খেতে গল্প করছে। আদ্রিয়ান আর অনিমার পরিচয় হওয়া, এরপর বন্ধুত্ব। আদ্রিয়ানের অনিমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে নিজের কাছে জোর করে আটকে রাখা, সব শুনে স্নিগ্ধা অবাক প্লাস এক্সাইটেড হয়ে বলল, ওয়াও, এটা তো পুরো ফিল্মি ফিল্মি ব্যাপার। স্নিগ্ধার কথা শুনে অনিমা হালকা হেসে বলল, আমার লাইফটাও তো একটা ফিল্মের মতোই। জন্মের পরে আম্মুকে দেখিনি, অসময় আব্বুও চলে গেল। এরপর আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা কোনো ফিল্মের চেয়ে কম নয়, লাইক ট্র্যাজেডি মুভি ইউনো। তবে জীবনের ভালো কিছু পাওয়ার মধ্যে পেয়েছি কিছু বন্ধু আর আদ্রিয়ানকে, এমন একজন মানুষ যে আমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। স্নিগ্ধা মুচকি হেসে বলল। আর তুই? অনিমা কিছু না বলে চোখ সরিয়ে নিয়ে মুচকি হাসলো। স্নিগ্ধা দুষ্টে একটা হাসি দিয়ে বলল, মনে প্রেম মুখে লাজ, তাই তো? অনিমা মাথা নিচু করে হাত কষলাতে কষলাতে বলল। সেরকম কিছু না। স্নিগ্ধা ভ্রু কুচকে বলল, সেরকম কিছু না মানে কি? ভালোবাসিস না তুই আদ্রিয়ানকে? অনিমা মাথা নিচু করে ইতস্তত করে বলল। না মানে হ্যাঁ। স্নিগ্ধা একটা শ্বাস ফেলে বলল, তোর না মানে হ্যাঁ, এর মানে খুব ভালোভাবে বুঝে গেছি আমি। বলেছিস ওনাকে এখনো? অনিমা নাবোধক মাথা নাড়ল। স্নিগ্ধা একটা হতাশাজনক চাহনি দিয়ে বলল, তুইও না, এক ছেলে তোকে এত ভালোবাসে, ইনফ্যাক্ট তুইও ওকে এত ভালোবাসিস, অথচ বলতেই পারলি না। অনিমা কিছুক্ষণ চুপ করে থেকে কিছু একটা ভেবে বলল, আমারটা ছাড়, তোরটা বল।
তুই তো রিককে ভালোবাসিস তাই না? স্নিগ্ধা হালকা হেসে ব্লাশ করার সাথে সাথে মুচকি হাসিয়ে দিল। তারপর অনিমার দিকে তাকিয়ে বলল, ছোটবেলা থেকেই। কিন্তু তোর মতো আমার ভাগ্যটা এত ভালো না। আমি ওকে খুব বেশি ভালোবাসলেও ও আমাকে ভালোবাসে না। ও তো তোকে ভালোবাসে। অনিমা মাথা নিচু করে ফেললো। কি আর বলবে, একটু আনইজি ফিল হচ্ছে ওর। স্নিগ্ধা মুচকি হেসে বলল, তবে আমি এটুকুতেই খুশি যে রিকদার যদি কোনো বেস্ট ফ্রেন্ড থেকে থাকে সেটা আমি। অনিমা স্নিগ্ধার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হালকা হাসি ফুটিয়ে বলল, একজন বেস্ট ফ্রেন্ডই কিন্তু একজন বেস্ট লাইফ পার্টনার হতে পারে। স্নিগ্ধা একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, ও কোনোদিন আমাকে ভালোবাসতে পারবে না রে। ওর মনে শুধু তুই আছিস। ওকে যদি আমি যতদূর চিনি, ও যদি কোনোদিন তোকে ভুলতে পারবে না। অনিমা মুচকি হাসি দিয়ে বলল, কাউকে ভালোবাসা মানে এটা নয় যে নতুন করে কাউকে ভালোবাসা যাবে না। নতুন কাউকে ভালোবাসার জন্য আগের ভালোবাসাকে ভোলার কোনো প্রয়োজন হয় না। পুরনো ভালোবাসাকে মনের এক কোণে রেখে দিয়েও নতুন কারোর জন্য জায়গা তৈরি করা যায়। আর তুই চাইলেই পারবি রিকের মনে জায়গা করে নিতে। স্নিগ্ধা হেসে অনিমাকে একটা হাত করলো। অনিমাও স্নিগ্ধাকে জড়িয়ে ধরে রেখে একটা শ্বাস ফেললো আর মনে মনে প্রার্থনা করলো যাতে রিক খুব তাড়াতাড়ি স্নিগ্ধাকে বুঝতে পারে আর ওর সাথেই নতুন করে সব শুরু করতে পারে। তীব্র অফিসের কাজ সেরে সবে ঘুমিয়েছে। হঠাৎ করে ফোনটা বেজে ওঠাতে বিরক্ত হয়ে উঠে ফোনটা হাতে নিয়ে দেখলো স্নেহার ফোন। এই সময় হঠাৎ স্নেহার ফোন পেয়ে বেশ অবাক হলো তীব্র, তবুও রিসিভ করে দুষ্টুমি করে বলল, খুব মিস করছিলে বুঝি? স্নেহা অস্থির কণ্ঠে বলল, বাবা আমার বিয়ে ঠিক করেছে তীব্র। তীব্র একটু মজা নিয়ে বলল, ওয়াও, খুব তাড়াতাড়ি একটা দাওয়াত পাবো তাহলে। স্নেহা কান্না মিশ্রিত কণ্ঠে বলল, মজা করা বন্ধ করো, আই এম সিরিয়াস। তীব্র বুঝতে পারলো যে স্নেহা যথেষ্ট সিরিয়াস। ও মোটেও মজা করছে না, তাই ঠিক করে উঠে বসে সিরিয়াস কণ্ঠে বলল, মানে? স্নেহা কাঁদতে কাঁদতে বলল, বাবা আমার জন্য ছেলেও দেখে ফেলেছে, ওনার অফিস ক্লায়েন্টের ছেলে। খুব তাড়াতাড়ি বিয়ের ডেটও ফিক্সড করে ফেলতে চাইছে। এটুকু বলে স্নেহা আবারও কেঁদে দিল। তীব্র উত্তেজিত হয়ে বলল, প্লিজ স্নেহা, কান্না বন্ধ করো। বিয়ে ঠিক হচ্ছে, বিয়ে হয়নি এখনো। তুমি কি আমাদের ব্যাপারে আঙ্কেলকে কিছু বলেছ? তোমার ভয় করলে বলো, আমি নিজে কথা বলছি ওনার সাথে। স্নেহা অস্থির কণ্ঠে বলল, আমি বলেছি তীব্র, উনি আমাদের সম্পর্কটা মানছে না। বাবা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমাকে ওনার দেখা ছেলেকেই বিয়ে করতে হবে। কথাটা শুনে তীব্র কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করল, তুমি কি চাইছো এখন? স্নেহা নিচু কণ্ঠে বলল, আমি আমার আব্বুর মতের বিরুদ্ধে কিছু করতে পারবো না তীব্র। তীব্র ভ্রু কুঁচকে বলল, তার মানে তোমার বাবা বললে তুমি অন্য কাউকে বিয়ে করে নেবে? স্নেহা ইতস্তত কণ্ঠে বলল, আমি বারবার বাবাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তীব্র একটা শ্বাস ফেলে বলল, তাহলে আর কি, অল দ্য বেস্ট ফর ইউ ফিউচার ম্যারিড লাইফ। তীব্র আমার কথা। স্নেহাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল তীব্র। মেজাজ প্রচন্ড খারাপ হয়ে আছে ওর, নিজেকে কিছুতেই শান্ত করতে পারছি না ও। এখন ওর নিজের উপরই রাগ হচ্ছে যে ভালোবাসা নামক এই প্যারায় কেন ফেসে গেল। আজ সকালে বাংলাদেশে ল্যান্ড করেছে আদ্রিয়ান, অনিমা, রিক, স্নেহা, আদিবার, অভ্র। আর ওরা সবাই একসাথে ফিরেছে আর এয়ারপোর্ট থেকে যে যার গন্তব্যে চলে গেছে। রিক অনিমাকে বিশেষ কিছু বলেনি, তবে আসার সময় শুধু হাতটা ধরে বলেছিল ভালো থেকো। অনিমা রিকের দিকে তাকাতেই খারাপ লাগছিল, কিন্তু ওর তো কিছু করার ছিল না। রাতে আদ্রিয়ানের বাড়ির ছাদে বড় দোলনার উপরে হেলান দিয়ে আছে আদ্রিয়ান, আর অনিমার বুকে মাথা দিয়ে চোখ বন্ধ করে আছে। খুব বেশি মিস করছিল একে অপরকে এই কয়েকদিন।
তাই আজ একে অপরকে এত কাছে পেয়ে মুহূর্তটা মনে রাখার মতো করে উপভোগ করছে। অনিমা চোখ খুলে আদ্রিয়ানের মুখের দিকে তাকিয়ে বলল, আপনি কিন্তু বলেছিলেন যে ওনার থেকে ফিরে আপনার বাবা মার কাছে যাবেন আর সব ঠিক করে নেবেন। আদ্রিয়ান অনিমার মাথায় হাত বুলিয়ে বলল। অনিমা জেদ ধরে বলল, না, কোনো অজুহাত শুনবো না। ইউ প্রমিসড মি আদ্রিয়ান। আদ্রিয়ান মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, কালকে যাব। আর ওনাদের হবু বৌমাকে ওনাদের দেখাতে হবে, তাই না? অনিমা আদ্রিয়ানের কথায় হালকা লজ্জা পেল, তাই চুপ করে মাথা নিচু করে রইল সে। আদ্রিয়ান অনিমার চুলগুলো কানের পিঠে গুজতে গুজতে বলল, তুমি এত লজ্জা পাও কেন বলো তো? জানো তোমার এই লজ্জা পাওয়া মুখটা আমার বুকে গিয়ে লাগে। আর তুমি যদি আমাদের ফার্স্ট নাইটেও এরকমই লজ্জা পেতে থাকো, তাহলে তো আমি তো তোমার এই মুখ দেখেই হার্ট ফেল করবো। অনিমা উঠে চলে যেতে নিলেই আদ্রিয়ান ওর হাত ধরে টেনে নিজের করে বসিয়ে বলল, কাল আমার বাড়িতে গিয়ে কিন্তু আরেকটা জিনিসও ঠিক করব। অনিমা ভ্রু কুচকে বলল, কি? আদ্রিয়ান অনিমার কাছে ফিস ফিসিয়ে বলল, আমাদের বিয়ে ডেট। অনিমা কিছু না বলে মাথা নিচু করে আদ্রিয়ানের বুকে আঙুল দিয়ে আঁকিবুকি করতে লাগলো। আদ্রিয়ান অনিমাকে আলতো করে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ। অনিমা কিছু না বলে চোখ বন্ধ করে ওই ম্যাজিক্যাল 3টা ওয়ার্ডকে উপভোগ করতে লাগলো। কিন্তু আজকেও কোনো এক জড়তার কারণে বলতে পারলো না যে আই লাভ ইউ টু। মিস্টার রঞ্জিত আর কবি শেখ মিস্টার রঞ্জিতের বেডরুমে বসে আছে। রিক দরজার কাছে দাঁড়িয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল, ডেকেছিলে? মিস্টার রঞ্জিত গম্ভীর কণ্ঠে বললেন। ভেতরে এসো। রিক ভেতরে গিয়ে সোজা সোফায় গিয়ে বসলো। কবি শেখও গম্ভীরভাবে বসে আছে। মিস্টার রঞ্জিত রাগী কণ্ঠে বললেন, কি শরীর করেছো তুমি? রিক আলসেমি ছেড়ে অত্যন্ত নর্মাল ভাবেই বলল, কি করেছি আমি সেটাই তো বলবে। কবি শেখ এবার মুখ খুললেন। উনি গম্ভীর কণ্ঠে বললেন, তুমি হাসান কোতোয়ালের মেয়েকে ওই আদ্রিয়ানের কাছে দিয়ে আসোনি? রিক এবারেও স্বাভাবিকভাবেই বলল। হ্যাঁ তো? মিস্টার রঞ্জিত ছেলের খাপছাড়া ভাব দেখে ভীষণ রেগে গিয়ে বললেন, ওই মেয়েকে ছেড়ে দেওয়া মানে কি তুমি বুঝতে পারছো? ওর খোলা ঘুরে বেড়ানোটা আমার জন্য কতটা রিস্কি জানো না তুমি? রিক ভ্রু কুচকে বিরক্তিকর কণ্ঠে বলল। হ্যাঁ জানি। মিস্টার রঞ্জিত এবার আর বসে থাকতে পারলেন না। উঠে দাঁড়িয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, কি পেয়েছো কি তুমি? হ্যাঁ, সব কিছু এত নর্মালি নিচ্ছ, আমাদের কথা চিন্তাও করছো না। আর তুমি নাকি ভালোবাসো ওই মেয়েকে, তার কি হলো? হ্যাঁ, উড়ে গেল নাকি সব ভালোবাসা? আর আমার ছেলে হয়ে তুমি এত সহজে হার মেনে নিলে? রিক এবার শব্দ করে হেসে দিল। জোরে জোরে হাসছে ও। মিস্টার রঞ্জিত আর কবি শেখ অবাক হয়ে তাকিয়ে রইলেন। রিক কোনো রকমে হাসি থামিয়ে বলল, কাম অন ড্যাড, তোমার কি মনে হয় আমি এত সহজে হার মেনে নিব? আমি তোমার আর মামার দেওয়া শিক্ষায় বড় হয়েছি ড্যাড। যা করি ঠান্ডা মাথায় প্ল্যান করে করে। দেখো অনিমাকে এমনিতেও আটকে রাখতে পারতাম না আমি, তাই প্ল্যান করে ওদের টিম জয়েন করলাম, যাতে ওরা কি করছে, কি প্ল্যান করছে, কি চাল চালছে সবটাই বুঝতে পারি আমি। ওদের টিমে থেকেই ওদের মাত দেওয়াটা খুব সহজ হবে, তাই না? ওরা মাত হলেই তো সব কিছু আমাদের। আরিয়ানও মরবে, প্রমাণও লোপাট হবে, আর অনিমাও আমার হবে। ওরা না হয় বোকা, তাই আমার নাটকটা বুঝতে পারলো না, বিশ্বাস করে নিল আমায়। বাট এই ছোট্ট বিষয়টা তোমাদেরও মাথায় ঢুকলো না? মিস্টার রঞ্জিত আর কবি শেখ অবাক হয়ে তাকিয়ে রইলেন রিকের দিকে। এরপর দুজনেই হেসে দিলেন। মিস্টার রঞ্জিত হাসতে হাসতেই বললেন, আমি তোমাকে বলেছিলাম না কবিরও আমার ছেলে, ওরকম বোকামি ও কোনোদিনও করবে না। দেখলে তো, ঠিক সেটাই হলো। কবি শেখও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, আরে আমি তাই তো বলি যে বাবা এমন কেন করবে, আমার আগে বোঝা উচিত ছিল যেটা রিক চৌধুরী। রিক হেসে দিয়ে বলল, এক্স্যাক্টলি, তোমাদের আগেই বোঝা উচিত ছিল আমি রিক চৌধুরী। রঞ্জিত চৌধুরীর রক্ত বইছে আমার শরীরে। আর কবি শেখের শিক্ষা কাউকে ছেড়ে দেই না আমি। কারো কাছে হার মানা তো দূরের কথা, আর এখনো তো অনেক হিসাব মেটানো বাকি। বলেই ওনাদের দিকে তাকিয়ে একটা হাসি দিল রিক।
মিস্টার রঞ্জিত আর কবির শেখ একই ভঙ্গিতে হাসলেন, যেটাকে বলা হয় বিজয়ের হাসি। সকালে সোফায় বসে নিউজ পেপার দেখতে দেখতে চা খাচ্ছেন মানিক আবরার, আর মিসেস আবরার ওনার পাশে বসে টিভি দেখছেন। হঠাৎ কলিং বেল বাজতেই ভ্রু কুচকে দরজার দিকে তাকালেন মানিক আবরার। মিসেস আবরার উঠে ওড়নাটা ঠিক করে দরজা খুলতে গেলেন। দরজা খুলে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে চমকে উঠলেন উনি। চোখ দুটো ছলছল করে উঠল তার। ওনার সামনে ওনার ছেলে আজিয়ান দাঁড়িয়ে আছে। আজিয়ান হেসে মিসেস আবরারকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো? মিসেস আবরার আজিয়ানকে ছাড়িয়ে নিয়ে উল্টা ঘুরে অভিমানী কণ্ঠে বলল, ছাড় আমায়, এতদিন পর এসে এখন ঢং দেখাচ্ছে। আজিয়ান ওর মাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, এতদিন পর এলাম, তাও এইভাবে কথা বলছো? মিসেস আবরার আবার ওকে ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিয়ে বলল, কে বলেছে আসতে? চলে যা। আজিয়ান মুখ ফুলিয়ে বলল, সত্যি চলে যাব? মিসেস আবরার এবার ঘুরে আজিয়ানের গালে একটা থাপ্পড় মেরে দিয়ে বলল, বাদর ছেলে, নিজের বাড়ি নিজের ঘর ছেড়ে এতগুলো বছর ধরে বাইরে পড়ে আছিস। কোথায় আমি রাগ করব তা না, উনি নিজেই রাগ করছে। আজিয়ান হেসে ওনাকে জড়িয়ে ধরে বলল, আই মিসড ইউ। মিসেস আবরারও আজিয়ানকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ তাই তো, এতদিন পর আসার ইচ্ছে হলো। আজিয়ান মিসেস আবরারের দুই কাঁধে হাত রেখে বলল, ভেতরে যেতে দেবে না নাকি এখান থেকে ফেরত পাঠিয়ে দেবে? মিসেস আবরার ওর কান টেনে ধরে বলল, মারবো এক থাপ্পড়, চল ভেতরে চল। মিসেস আবরার ভেতরে যেতে যেতে বললেন, এই যে শুনছো, দেখো কে এসেছে। মানিক আবরার পেপার নামিয়ে ভ্রু কুচকে বললেন, কে এসেছে? মিসেস আবরার খুশি হয়ে বললেন, এদিকে দেখো। মানিক আবরার ঘুরে তাকিয়ে অবাক হয়ে গেলেন। অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন তিনি। আজিয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মানিক আবরার গলাটা হালকা ছেড়ে গম্ভীর কণ্ঠে বললেন, তো এতদিন আসতে ইচ্ছে হলো? আজিয়ান মাথা নিচু করেই বলল, না এলে খুশি হতে মনে হয়। মানিক আবরার শক্ত কণ্ঠে বলল, হ্যাঁ, এটাই তো পারো, উল্টো বুঝতে। নিজের বাবার একটা থাপ্পড় এতটা গায়ে লাগলো তোমার? আজিয়ান মানিক আবরারের দিকে তাকিয়ে বললেন, তোমার অধিকার আছে আমাকে থাপ্পড় মারার, কিন্তু আমাকে বোঝাটাও কি তোমার কর্তব্য ছিল না বলো? মানিক আবরার এবার মাথা নিচু করে একটা শ্বাস ফেলে বললেন, আমারই ভুল ছিল, কিন্তু ভুলটা শুধরে নেওয়ার একটা সুযোগ তো দেবে। তা না করে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিয়েছিলে। আজিয়ান এবার মুখটা ছোট করে মাথা চুলকে বলল, আচ্ছা সরি। মানিক আবরার মুখে হাসি ফুটিয়ে আজিয়ানকে এসে জড়িয়ে ধরে বলল, আমিও সরি, আমার তোমার ইচ্ছেকে গুরুত্ব দেওয়া উচিত ছিল। মিসেস আবরার খুশি হয়ে বললেন, এবার কিন্তু আমি তোকে কোথাও যেতে দিচ্ছি না। আজিয়ান ওর মায়ের দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, আরে এসছি কি যাওয়ার জন্য নাকি? আজকে থেকে এখানেই থাকছি আমি। আজিয়ানের কথা শুনে মিস্টার আর মিসেস চৌধুরী দুজনেই খুশি হলো। মানিক আবরার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, এতদিনে আমার বুকের উপর থেকে একটা পাথর নামলো। আজিয়ান মুচকি হেসে বলল, আমি কিন্তু একা আসিনি, সাথে বোনাস গিফটও নিয়ে এসেছি। মিসেস আবরার ভ্রু কুচকে বলল, বিয়ে করে বউ নিয়ে আসিসনি তো? আজিয়ান মুচকি হেসে বলল, অনেকটা কাছাকাছি আছো। বউ এনেছি, তবে হবু বউ, মানে তোমাদের বৌমা। মানিক আবরার অবাক হয়ে বললেন, কি বলছো? কোথায় ছে? বললেন, কি বলছো? কোথায় ছে? আজিয়ান মুচকি হেসে বলল, আছে গাড়িতে, হাবি ফোন করলে ভেতরে আসবে। মিসেস আবরার উত্তেজিত হয়ে বললেন, আরে ওকে ভেতরে নিয়ে আয়, দাঁড়া আমি যাচ্ছি। বলে যেতে নিলেই আজিয়ান থামিয়ে দিয়ে বলল, ওয়েট, ওর সাথে দেখা করানোর আগে তোমাদের কিছু কথা বলার আছে। মানিক আবরার ভ্রু কুচকে বললেন, কি বলবে? আজিয়ান একটা শ্বাস ফেলে বলল, বসো বলছি। আজিয়ান এবার ওনাদের দুজনকে অনিমার ব্যাপারে কিছু কথা বলল। সব শুনে মিস্টার আবরার বললেন, ওই তাহলে? আজিয়ান মাথা নেড়ে বলল, হ্যাঁ, শব্দ শুনলে এখন বুঝতেই পারছো ওর কেমন পরিবেশ চাই।
মিসেস আবরার অধৈর্য হয়ে বললেন, আরে কতক্ষণ মেয়েটাকে বাইরে রাখবি? এবার নিয়ে আয় ভেতরে। আদ্রিয়ান ওনাদের দুজনের দিকে তাকিয়ে মুচকি হেসে ফোন বের করে কাউকে কল করে বলল, ভেতরে আসো। ফোন রেখে আদ্রিয়ান বেরিয়ে গিয়ে এগিয়ে আনতে গেল। কিছুক্ষণের মধ্যেই অনিমার হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে এলো আদ্রিয়ান। মানিক আবরার আর মিসেস আবরার দুজনে অবাক হয়ে তাকিয়ে রইল। অনিমা ওনাদের দুজনকেই সালাম দিল। মিসেস আবরার অনিমার সামনে এসে ওর থুতনি ধরে বলল, এরকম মিষ্টি একটা মেয়েকেই তো আমার আদ্রিয়ানের জন্য চেয়েছিলাম আমি, একদম আমার মনের মতো। বলে অনিমার কপালে একটা চুমু দিয়ে বলল, সব ঠিক আছে তো মা? আমার ছেলেকে নিয়ে কোনো অভিযোগ নেই তো? মিসেস আবরারের এসব কথায় বেশ লজ্জা লাগছে অনিমার, তবুও নিচু কণ্ঠে জবাব দিল। না আন্টি। মিসেস আবরার ভ্রু কুচকে বলল, আন্টি কি? হ্যাঁ, আদ্রিয়ানের মা মানে তো তোরও মা, তাই আজ থেকে আমাকে মা বলেই ডাকবি। আজ থেকে তুই তো আমার মেয়েই। অনিমা অবাক হয়ে তাকিয়ে রইল। কাউকে মা বলে ডাকার সৌভাগ্য এর আগে ওর হয়নি। বুকের ভিতরে কেমন ভার ভার হয়ে আসছে ওর। মানিক আবরারও এগিয়ে এসে বললেন, শুধু ওকে মা বলে ডাকলে চলবে না, কিন্তু আমাকে বাবা বলে ডাকতে হবে, বলবে তো মামুনি? মামুনি ডাকটা শুনে চমকে গেল অনিমা। ওর আব্বুও তো ওকে মামুনি বলেই ডাকতো। এত বছর পর আবারও সেই ডাকটা শুনে আর নিজেকে সামলে রাখতে পারল না সে। কেঁদে দিল অনিমা। অনিমাকে কাঁদতে দেখে আদ্রিয়ান কিছু বলবে, তার আগে মিসেস আবরার অনিমাকে ধরে সোফায় বসিয়ে আলতো করে জড়িয়ে ধরে বললেন, কাঁদে না মা, বাবা মা তো চিরকাল কারো বেঁচে থাকে না। হ্যাঁ, এটা সত্যি যে তোর বাবার মৃত্যুটা স্বাভাবিক ছিল না, কিন্তু নিজেকে তো শক্ত রাখতে হবে। মানিক আবরার অনিমার আরেক পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে বলল, আদ্রিয়ান সব বলেছে আমাদের, নিজেকে একদম একা ভাববি না, আমরা আছি তো তোর সাথে, আমরা সব সময় থাকবো। আদ্রিয়ান হাত ভাঁজ করে দাঁড়িয়ে দেখছে তিনজনকে। মনে মনে এক অদ্ভুত শান্তি পাচ্ছে সে। অনিমাকে একটা পরিবার দিতে পেরেছে, এটা ভেবেই মনটা অনেকটা হালকা লাগছে ওর। এরপর খেতে বসে হলো আরেক ঝামেলা। মানিক আবরার আর মিসেস আবরার দুজনেই অনিমাকে খাইয়ে দেবে। আদ্রিয়ান অসহায় দৃষ্টিতে একবার নিজের বাবার দিকে দেখছে, আরেকবার নিজের মায়ের দিকে, তারপর বাচ্চাদের মতো করে বলল, এটা কিন্তু ঠিক না। এতদিন পর আমি বাড়িতে এলাম, অথচ আমাদেরকে একটু ঘুরেও দেখছো না তোমরা। উল্টে নিজের বৌমাকে নিয়ে পড়ে আছো। আমাকেও কি একটু খাইয়ে দাও। মিসেস আবরার বিরক্তিকর কণ্ঠে বললেন, এই এত বড় হয়েছিস, খাইয়ে দিতে হবে কেন রে? চুপচাপ নিজের হাতে খেয়ে নে। মানিক আবরারও স্ত্রীর কথায় সহমত হয়ে বললেন, তাই তো, নিচের হাতে খাও। আদ্রিয়ান বেকারের মতো কিছুক্ষণ দুজনের দিকে তাকিয়ে থেকে বলল, বাবা, বিয়ের পর মেয়েরা পর হয়ে যায় শুনেছিলাম, কিন্তু হবু বৌমাকে দেখার সাথে সাথে যে ছেলেরাও পর হয়ে যায় আজ দেখেই নিলাম। অনিমা এতক্ষণ বেশ এনজয় করছিল। আদ্রিয়ানের কথাটা শুনে ও হেসে দিল, আর মিস্টার অ্যান্ড মিসেস আবরারও হেসে দিল। মিসেস আবরার হাসতে হাসতেই বলল, ব্যাস, অনেক হয়েছে, আয় তোকে আমি খাইয়ে দিচ্ছি। এরপর মানিক আবরার অনিমাকে আর মিসেস আবরার আদ্রিয়ানকে খাইয়ে দিতে লাগলো। আজ ওই বাড়ি আনন্দে মেতে উঠেছে। এতদিন পর ঘরের ছেলে বাড়িতে ঘরে ফিরে এসেছে, সাথে ছেলের বউ। এর চেয়ে ভালো আর কি হতে পারে। রিক নিজের রুমে বসে ফোন স্ক্রল করছিল। দরজার কাছে স্নিগ্ধা এসে নক করে বলল, রিকদা, আসবো? রিক ফোন থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকিয়ে স্নিগ্ধাকে দেখে বলল, আয় ভেতরে আয়। স্নিগ্ধা ভেতরে এসে বসতেই রিক ফোনে চোখ রেখে প্রশ্ন করল, কিছু বলবি? স্নিগ্ধা কিছুক্ষণ চুপ থেকে তারপর ইতস্তত করে বলল, আসলে বাড়িতে বসে বোর হচ্ছিলাম, তাই বলছিলাম যে আমাকে একটু ঘুরিয়ে আনবে বাইরে থেকে। রিক ফোন থেকে চোখ না সরিয়েই বলল, হঠাৎ ঘুরতে যাওয়ার শখ হলো? স্নিগ্ধা নিচু কণ্ঠে বলল, ওই যে বললাম বোর হচ্ছি বাড়িতে বসে, তাই আর কি। তুমি যেতে না চাইলে সমস্যা নেই, আমি জোর করব না।
রিক কিছু না বলে নিজের মতো করে ফোন স্ক্রল করে যাচ্ছে। স্নিগ্ধা মন খারাপ করে উঠে চলে যেতে নিলেই রিক বলে উঠল, আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে নে, বেশি টাইম লাগলে আমি যাব না কিন্তু। স্নিগ্ধা তাড়াতাড়ি চলে গেল রেডি হতে। তারপর দুজনে দুপুর পর্যন্ত বিভিন্ন জায়গাতে ঘুরেছে। আজ রিক স্নিগ্ধাকে সেই আগের মতনই ট্রিট করেছে। বিকেলবেলা অনিমা আদ্রিয়ানদের বাড়ির যে রুমে ওকে থাকতে দেওয়া হয়েছে তার ব্যালকনিতে দাঁড়িয়ে একমনে আকাশের দিকে তাকিয়ে কিছু ভাবছে। হঠাৎ মাথায় কেউ টোকা দিতেই অনিমা পিছনে ঘুরে দেখলো আদ্রিয়ান। আদ্রিয়ান মুচকি হেসে বলল, কি ভাবছো? অনিমা কিছু না বলে হেসে দিয়ে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ। আদ্রিয়ানও অনিমাকে দুই হাতে জড়িয়ে নিয়ে বলল, কেন? অনিমা মাথা তুলে বলল, আমার জীবনে আসার জন্য। আদ্রিয়ান অনিমার কপালে কপাল লাগিয়ে বলল, থ্যাঙ্কস টু। অনিমা ভ্রু কুঁচকে বলল, কেন? আমার লাইফে আসার জন্য। দুজনেই দুজনের দিকে তাকিয়ে হেসে দিল। আদ্রিয়ান অনিমার চুল ঠিক করতে করতে বলল, এবার তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো। অনিমা অবাক হয়ে বলল, কেন? আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে একটা গম্ভীর শ্বাস নিয়ে বলল, তোমার বাবার মতো একজন মানুষকে যারা এতটা নির্মমভাবে খুন করেছে তারা তো এভাবে খোলা নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারে না, তাই না? এমনিতেই ওদের শাস্তি দেওয়া যেত, কিন্তু তুমি চাও আইন ওদের শাস্তি দেখ, তাহলে সেটাই হবে। অনিমা কিছু একটা ভেবে বলল, বাট কি করতে চলেছি আমরা? আদ্রিয়ান রেলিং এ ভর দিয়ে বলল, ওদের সবাইকে এক জায়গায় ডেকেছি আমি। আমরা যদি একটা টিম হয়ে কাজটা করি তাহলে অনেকটা সহজ হবে। আর আমাদের এই টিমের রিকও আছে। অনিমা অবাক হয়ে তাকিয়ে বলল, রিক? আদ্রিয়ান মুচকি হেসে বলল, হ্যাঁ, এবার দেরি করো না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ওরা ওয়েট করবে তো। অনিমা কথা না বাড়িয়ে রেডি হতে চলে গেল। আদ্রিয়ান নিজেও রেডি হতে গেল। একটা টেবিলের চারপাশে বসে আছে আদ্রিয়ান, অনিমা, রিক, স্নিগ্ধা, আদিব, আশিস, তীব্র, অরুমিতা, স্নেহা আর সবাই। তীব্র, স্নেহা আর আশিস অরুমিতা যে একে অপরকে অ্যাভয়েড করছে সেটা বুঝতে পারলো অনিমা। তবে আপাতত কিছুই বলল না। আদ্রিয়ান আদিবের দিকে তাকিয়ে বলল, হাসান স্যার যে আর্টিকেল করতে চেয়েছিলেন সেই আর্টিকেলের উপর যেসব জার্নালিস্টরা কাজ করছিল তাদের বর্তমান নাম, অ্যাড্রেস, নাম্বার কালেক্ট করা শেষ। আদিব একটা কাগজ আদ্রিয়ানের দিকে এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ, আতাউর, মুশফিক, মিতা, শম্পা, ইলিয়াস এই 5 জন ছিল। মিতা মেরি এই কেসের একটা এভিডেন্সের ছবি তুলতে গিয়ে খুন হয়, বাকিদের তো দেওয়া আছে। আদ্রিয়ান কাগজটাতে চোখ বুলিয়ে বলল, আতাউর, মুশফিক, শম্পার, ইলিয়াস এই 4 জনের মধ্যে কেউ একজন নিউজ লিক করতো। সবার আগে তাকে ধরতে হবে। অনিমা আর্টিকেলের কিছু ডিটেলস যে তোমার কাছে ছিল সেই ফাইলটা বের করো। অনিমা সেই ফাইলটা বার করে আদ্রিয়ানের হাতে দিল। আদ্রিয়ান নিজের পকেট থেকে একটা পকেটে কিছু ছবি বের করে টেবিলে রেখে বলল, এই ছবিগুলো মিতা তুলেছিল। ওরা মিতাকে মারতে পারলেও মরার আগে ছবিগুলো মিতা হাসান স্যারকে পাঠিয়েছিলেন। অনিমা অবাক হয়ে বলল, আপনি কোথায় পেলেন? আদ্রিয়ান অনিমার প্রশ্নকে এড়িয়ে গিয়ে বলল, এই ফাইল আর ছবি এই কেসের সবথেকে গুরুত্বপূর্ণ এভিডেন্স, আর এগুলোকে নিরাপদে রাখতে হবে, খুব সেফলি। এই কথাতে রিক বলে উঠল, এগুলো আমি আমার কাছে রাখছি। সবাই রিকের দিকে তাকাতেই রিক ইতস্তত করে বলল, যদি তোমাদের কারো আমাকে বিশ্বাস করতে প্রবলেম না থাকে তো। আদ্রিয়ান মুচকি হেসে ফাইল আর ছবিগুলো রিকের হাতে দিয়ে বলল, তোমাকে অবিশ্বাস করার কারণ নেই। আই নো তুমি তোমার দায়িত্ব কি সেটা ভালো করেই জানো। রিক ওগুলো নিয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। মিটিং শেষে যার যার বাড়িতে চলে গেল ও। রঞ্জিত চৌধুরী আর কবির শেখ টেবিলে কাজ করছিলেন। রিক সোজা গিয়ে ওই টেবিলের উপর ওই ফাইল আর ছবিগুলোর প্যাকেট দুটোই ঠাস করে রাখলো। আওয়াজ পেয়ে দুজনেই তাকালেন টেবিলের দিকে। টেবিলে ফাইল আর প্যাকেটটা দেখে মিস্টার রঞ্জিত আর কবির শেখ রিকের দিকে তাকালেন। মিস্টার রঞ্জিত ভ্রুকুচকে বললেন, এগুলো কি? রিক ওনাদের বরাবর চেয়ারে বসতে বসতে বলল, টেবিলেই তো রাখা আছে, দেখে নাও। মিস্টার রঞ্জিত ফাইলটা হাতে নিলেন আর কবির শেখ ছবির প্যাকেটটা। সব ভালোভাবে দেখে দুজনেই অবাক হয়ে গেলেন। কবির শেখ মিস্টার রঞ্জিতের দিকে তাকিয়ে বললেন,
এগুলো তো 7 বছর আগের গুডাউনের ছবিগুলো। মিস্টার রঞ্জিত ফাইলটা পড়ে চমকে গিয়ে বললেন, আরে এটাও তো হাসান আমার এগেনস্ট যে আর্টিকেলটা করেছিল তার কিছু অংশ। কবি শেখ রিকের দিকে তাকিয়ে বললেন। এগুলো তুমি কোথায় পেলে? রিক এতক্ষণ দুজনের কথা শুনছিল। কবি শেখের প্রশ্ন শুনে ওনাদের দিকে তাকিয়ে বলল, যাক, মনে পড়লো তাহলে। আমি তো ভাবলাম তোমরা খুব বুদ্ধিমান, অথচ তোমাদের বিরুদ্ধে এত গুরুত্বপূর্ণ দুটো এভিডেন্স বাইরের অন্যের হাতে পড়ে আছে, তোমরা জানোই না। বাহ! মিস্টার রঞ্জিত অবাক হয়ে বললেন। কোথায় ছিল এগুলো? রিক একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, রাইট, এটাও জানো না? অনিমা আর আদ্রিয়ানের কাছে ছিল। রিকের কথা শুনে দুজনেই চমকে গেলেন। কবি শেখ চিন্তিত গলায় বললেন, কিন্তু এটা কি করে সম্ভব? এই ছবিগুলো তো মিতা তুলেছিল, আর এগুলো তুলে নিয়ে যাওয়ার আগেই তো মিতাকে আমরা মেরে ফেলছিলাম। রিক আবারও হাসলো। তারপর কবি শেখের দিকে তাকিয়ে বলল, ও, তার মানে জার্নালিস্ট মিতাকে তোমরাই খুন করেছো? মিস্টার রঞ্জিত বিরক্ত হয়ে বলল, আরে হ্যাঁ, ওই মেয়েটা তো আমাদের গোডাউনের মালিকের ছবি তুলেছিল, কাউকে যাতে দিতে না পারে সেই জন্য তো ওখান থেকে পালানোর আগে আমাদের লোক দিয়ে খুন করে এসছে। রিক ওর বাবার দিকে তাকিয়ে বলল। শুনেছিলাম ওনাকে নাকি রেপও করা হয়েছিল। কবি শেখ হালকা কেশে গলা পরিষ্কার করে ইতস্তত করে বললেন। হ্যাঁ, ওই জোয়ান ছেলেপেলে তো তাই। রিক একটা মলিন হাসি দিয়ে বলল, তার মানে সেটাও তোমাদের লোকই করেছে। রঞ্জিত চৌধুরী বললেন। হঠাৎ এগুলো জিজ্ঞেস করছো? রিক এবার একটা চেয়ারে হেলান দিয়ে আয়েশ করে বসে ওনাদের দিকে তাকিয়ে বলল, এবার বুঝতে পারছো আমি ওদের টিমে জয়েন না করলে কি হতো? আজ প্রমাণগুলো সব ওদের হাতে থাকতো, ঠিক সময় পাবলিশও করতো, আর তোমরা থাকতে জেলে। কবি শেখ টেবিলে দু হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, এটা ঠিক। এখন আমার মনে হচ্ছে যে রিকের ওদের সাথে থাকা উচিত। সবে দুটো প্রমাণ উদ্ধার হয়েছে, আর কি কি প্রমাণ ওদের হাতে আসে তার কোনো ঠিক নেই। রিক হালকা হেসে দিয়ে বলল, এক্স্যাক্টলি, এর জন্যই আগে ভালো সাদা নাটক করলাম, এরপর ওদের বিশ্বাস অর্জন করলাম, আর ওরাও আমাকে বিশ্বাস করে দিয়ে দিল এগুলো রাখতে। অ্যান্ড আই অ্যাম ড্যাম শিওর এই ভুল ওরা বারবার করবে, আর ওরা যেদিন সবটা এক্সপোজ করতে যাবে সেদিন আমি আসল বোমা ফাটাবো। এবার এগুলো নষ্ট করে ফেলো। কবি শেখ আর রঞ্জিত চৌধুরী ফাইল আর ছবিগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিল। আর রিক বাঁকা হেসে জ্বলন্ত আগুনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। 2 দিন কেটে গেছে। অনিমাও নতুন করে অফিসে জয়েন করেছে। আদ্রিয়ানের বাবা মায়ের স্নেহ, যত্ন আর আদ্রিয়ানের ভালোবাসায় বেশ ভালোই দিন কাটছে অনিমার। এর মধ্যে আদ্রিয়ানের বিয়ে ঠিক হচ্ছে, আর মেয়ে আদ্রিয়ানের বাড়িতেই আছে শুনে আদ্রিয়ানের ফুপি চলে এলেন ওদের বাড়িতে বউ দেখতে। এসে অনিমাকে বাড়িতে না পেয়ে মিসেস আবরারের কাছ থেকে ইনিয়ে বিনিয়ে অনিমা সম্পর্কে ছোটখাটো পিএইচডিও করে নিলেন আর কি। অনিমা অফিস করে আদ্রিয়ানের বাড়িতে আসতে আসতে প্রায় 8টা বেজে গেল। এসে কলিং বেল চাপতেই মিসেস আবরার দরজা খুলে অনিমাকে দেখে মুচকি হেসে বলল, এসে গেছিস, আয় ভেতরে আয়। অনিমা হেসে ভেতরে ঢুকতেই সোফা একজন মহিলাকে বসতে দেখে মিসেস আবরারের দিকে তাকালো। মিসেস আবরার বললেন, ইনি আমার বড় ননদ আদ্রিয়ানের ফুপি। অনিমা মুখে হাসি ফুটিয়ে ওনাকে সালাম দিল। উনি সালাম নিলেন, তবে মুখভঙ্গি দেখে মনে হলো অনিমার ওপর খুব বিরক্ত উনি। অনিমা বুঝতে পেরে কিছু বলল না। মিসেস আবরার অনিমাকে বললেন, যা গিয়ে ফ্রেশ হয়ে আয়, ক্লান্ত হয়ে এসেছিস নিশ্চয়ই। অনিমা চুপচাপ ওপরে চলে গেল ফ্রেশ হতে। ব্যবসা গরম পড়েছে, তাই একেবারে শাওয়ার নিয়ে চুল শুকিয়ে তারপরে নিচে গেল। নিচে গিয়ে দেখে মানিক আবরার, মিসেস আবরার আর আদ্রিয়ানের ফুপি সোফায় বসে আছে। অনিমা গিয়ে দাঁড়াতেই মিসেস আবরার বললেন, আয় বস, তোর জন্য চা রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নে। অনিমা বসতে নেবে তখনই ফুপি চড়া গলায় বললেন, এ কেমন মেয়ে সেটাই ভাবছি আমি। কোথায় সন্ধ্যায় সবাইকে চা করে খাওয়াবে তা নয়, উল্টো হবু শাশুড়ি মায়ের করে দেওয়া চাটা পায়ের উপর পা তুলে বসে খাবে।
অনিমা আর বসলো না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মানিক আবরার কিছু বলবে তার আগেই মিসেস আবরার বললেন, কি সব বলছো আপা? মেয়েটা এত পরিশ্রম করে অফিস থেকে এসেছে, আর আমি তো সারাদিন বাড়িতেই ছিলাম। একটু চা করে ওকে খাওয়ালে ক্ষতি কি? ফুপি বিরক্ত হয়ে বললেন, বিয়ের আগে এই মেয়েকে মাথা তুলছিস তো, দেখবি একদিন তোরই মাথার উপর ছুরি ঘোরাবে, সেদিন বুঝবি। মানিক আবরারও এবার বড় বোনের কথায় বিরক্ত হয়ে বললেন, চুরি ঘোরালে আমাদের উপর ঘোরাবে, তোর এতে সমস্যা কি সেটাই তো বুঝতে পারছি না। অনিমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফুপির ব্যবহারে সামান্য মন খারাপও হচ্ছে ওর। মিসেস আবরার ওকে বসতে বলবেন তার আগেই ফুপি বলে উঠলেন, আচ্ছা, আমাদের আদ্রিয়ানের জন্য কি মেয়ের অভাব পড়েছিল নাকি? বলতো যে এরকম একটা মেয়েকে ওর বউ বানাচ্ছিস। মিসেস আবরার ভ্রু কুচকে বললেন, এরকম মানে কি? কিরকম বলতে চাইছো তুমি? ফুপি মুখ বাঁকিয়ে বললেন, বুঝতে পারছিস না নাকি? ভাব মানে তার উপর একা একটা ফ্ল্যাটে থাকতো। এই যুগে যা সব হয়, কি সব কুকীর্তি করিয়ে বেরিয়েছে তা বলতে পারবি? আর দেখ, রাত 8টা বাজে, বাড়ি ফিরলো। বিয়ের পর কি এসবই করবে নাকি? এতক্ষণ কিছু মনে না করলেও এবার অনিমার বেশ খারাপ লাগলো ব্যাপারটা ওর, কারণ এবার উনি ওর চরিত্র নিয়ে কথা বলছে। মানিক আবরার এবার রাগী গলায় বললেন, কি করেছিস বলতো আপা? মেয়েটার কাছে ছিল না বলেই তো একা একা থাকতে হয়েছে, তাই না? এতে ওর কি দোষ? আর ওর কাজ থাকলে দেরি তো হতে পারে, এতে সমস্যা কি? ফুপি ভ্রু কুচকে তাকালেন নিজের ভাইয়ের দিকে। অনিমা এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে, চোখ দুটো ছলছল করছে ওর। মিস্টার অ্যান্ড মিসেস আবরারও বেশ বিরক্ত হচ্ছে এসব কথা শুনে। যথেষ্ট ভদ্র ভাষায় থামানোর চেষ্টা করছে, কিন্তু উনি থামছেন না। ফুপি অনিমার দিকে তাকিয়ে বললেন, আর এসব যদি বাদও দেই, ওই মন্ত্রীর ছেলেটা ওকে তুলে নিয়ে গেছে, বিদেশে নিয়ে গিয়ে কয়েকটা দিন রেখেছিল। একটা পরপুরুষের কাছে এতদিন ছিল। তোমাদের কি মনে হয় ছেলেটা ওকে নিয়ে বসে পুজো করছিল? আমাদের দেখে কি মনে হয় গ্যাসে মুখ দিয়ে চলি? অনিমা এবার চোখের জল আটকাতে পারল না। নিজের সম্পর্কে এমন কথা শুনতে কোনো মেয়েরই ভালো লাগে না, আর উনি রীতিমতো ওকে চরম অপমান করছেন। অন্য কেউ হলে নিশ্চয়ই কথা শুনিয়ে দিত, কিন্তু আদ্রিয়ানের ফুপি আর সামনে বাবা মা আছে, তাই চুপচাপ সহ্য করছে। মিসেস আবরার এবার উঠে দাঁড়িয়ে রেগে বললেন, আপা, এবার কিন্তু বাড়াবাড়ি করছো। ফুপি পাত্তা না দিয়ে বললেন, ভুল কি বললাম? কি এমন যোগ্যতা আছে এ মেয়ের আদ্রিয়ানের বউ হওয়ার? কেন ওকে আদ্রিয়ানের বউ বানাতে উঠে পড়ে লাগছো? হ্যাঁ, কারণ আদ্রিয়া নিজে ওকে ভালোবাসে, শুধু ভালোবাসে না, সারা জীবন ওর সাথেই কাটাতে চায়। এই কথা শুনে সকলেই তাকিয়ে দেখলো আদ্রিয়ান পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আদ্রিয়ান প্রথম থেকে সব শুনছিল, কিন্তু কিছু বলেনি, কারণ ও শুনতে চাইছিল এই মহিলা আর কি কি বলতে পারে। যখন দেখলাম মুখ খোলা জরুরি, তখনই খুলল। ওনারাও কেউ খেয়াল করেনি ওকে। আদ্রিয়ান মুচকি হেসে ওর ফুপির দিকে তাকিয়ে বলল, আমার তো মনে হয় না এর চেয়ে বড় কোনো কারণ থাকতে পারে বা থাকার দরকার আছে। ফুপি মুখ ঘুরিয়ে বসে রইলেন। উনি খুব ভালো করেই জানেন আদ্রিয়ান কি বলতে পারে। মিস্টার আর মিসেস আবরার এবার একটু আয়েশ করে সোফায় বসলেন। ওনারাও জানেন এখন কি হবে, তাই প্রস্তুতি নিয়ে বসলো আর কি। অনিমা এখনো মাথা নিচে করেই দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান সিঙ্গেল সোফায় বসে ফুপির দিকে তাকিয়ে বলল, কি যেন বলছিল ফুপিমণি, যে চাটা মাকে কেন করতে হলো, তাই তো? আর সেটা কোথায় লেখা আছে যে বাড়ির সব কাজ শুধু ঘরের বউরাও করবে? ফুপি ভ্রুকুচকে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বললেন, তো তুই কি বলতে চাচ্ছিস? তোর মা হাত পুড়িয়ে রান্না করবে আর তোর বউ বসে বসে খাবে? আদ্রিয়ান হেসে বলল, আমি সেটা কখন বললাম? এটা ডিপেন্ড করবে কি কতটা ফ্রি এবং সুস্থ আছে তার উপরে। আজ অনিমা লেট করে ফিরেছে, মা ফ্রিও ছিল, সুস্থও ছিল, তাই নিজেই যা করেছে। অনিমা ফ্রি থাকলেও নিজেই সব করবে, ওকে বলতে হবে না। এতটুকু চিনি আমি ওকে। ইনফ্যাক্ট ও যদি এসে দেখতো যে চা করা হয়নি তাহলে নিজেই নিয়ে যেত করে। কিন্তু আমার মা তো আর তোমার মতো না, তাই না, যে পায়ের উপর পা তুলে ঘরে বসে বউকে অর্ডার করবে। কারণ ওই মা তোমার মতো সো কল্ড শাশুড়ি না। ফুপি মাথা নিচু করে আছে, আর অনিমা এবার মাথা তুলে তাকালো আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান আবার বলল,
আর কি বলছিলে? ও এতদিন একা একটা ফ্ল্যাটে থাকতো, কোথায় কি কুকীর্তি করে বেরিয়েছে তা ঠিক নেই। এটা বললে তো আমিও এতদিন একা একটা অ্যাপার্টমেন্টে ছিলাম, তার উপর একজন সেলিব্রিটি। তো আমিও কোথায় কি কুকীর্তি করে বেরিয়েছি তাও তো কোনো ঠিক ঠিকানা নেই, তাই না? ওরা তো 8টায় এসেছে বলে তোমার প্রবলেম হচ্ছে, আর আমি তো রাত 9:30 বাড়িতে এলাম। মাঝে মাঝে আরও রাত হয়, তাহলে তো তোমার আমাকে নিয়েও সমস্যা থাকার কথা, রাইট? ফুপি এবার আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, তুই আর ও কি এক নাকি? তুই হলি ছেলে মানুষ, তোর সাথে ওর তুলনা হয়? আদ্রিয়ান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কেন, পার্থক্য কোথায় আমাদের? আমার দুটো হাত, দুটো পা, দুটো চোখ আছে, ওরও তো আছে। আমার হার্টবিট করে, ওরটাও তো করে। আমাকে একটা আঘাত করলে আমি যতটা ব্যথা পাবো, ওকে করলেও ততটাই ব্যথা পাবো। কেটে গেলে দুজনের শরীর থেকে রক্তই বেরোবে। তাহলে পার্থক্য কোথায়? আমার স্বাধীনভাবে নিজের মতো করে বাঁচার অধিকার যতটা আছে ততটাই ওরও আছে। তাহলে যেটা ভুল সেটা দুজনের জন্যই ভুল। ছেলে বা মেয়ে হওয়াতে ভুলটা ঠিক আর ঠিকটা ভুল হয়ে যায় না। তোমাদের মতো এইরকম চিন্তাধারা মানুষের জন্যই ছেলেরা এটা মনে করে যে ওরা যা খুশি তাই করতে পারবে, আর মেয়েরা ওদের ইচ্ছে মতো ওদের কাঠের পুতুল হয়ে থাকবে। ফুপি এবার চুপ করে আছে, কি বলবে উনি সেটাই জানেন না। আর অনিমা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান একটা শ্বাস ফেলে বলল, আর ও কোনো অন্য কোনো ছেলের কাছে এতদিন ছিল, এতে যদি আমার কোনো সমস্যা না হয় তাহলে তুমি বলার কি এখানে? ওর সাথে সংসার কি তুমি করবে? যাই হোক, আমার হবু বউ দেখতে এসেছিল, দেখা হয়ে গেছে। আশা করি কালকে সূর্য ওঠার পরে নিজের বাড়ি চলে যাবে। ফুপি রেগে প্লাস অবাক হয়ে বললেন, আদ্রিয়ান, এটা কিন্তু আমারও বাড়ি। আদ্রিয়ান ওনার দিকে তাকিয়ে বলল, মোটেও না। দাদু মারা যাওয়ার পর তুমি তোমার পাওনা প্রপার্টির টাকা চেয়ে নিয়ে গেছো। সেই বাড়ির ওপর তোমার কোনো অধিকার আইনত নেই। তবু আত্মীয় হিসেবে যতটুকু সম্মান দেওয়া যায়, নিজের দোষে নিজের সেই সম্মানটুকু হারাচ্ছ। তোমার জন্য অকারণে আমার বউয়ের চোখ দিয়ে জল বেরোবে, সেটা অন্তত আমি মেনে নেব না। ফুপি রাগী কণ্ঠে বললেন, বউ হয়ে না আসতেই শাসন না করে এভাবে আলাদ দিচ্ছিস তো? পরে বুঝবি বউ নিজের হাতে রাখতে পারিস না, কেমন পুরুষ মানুষ তুই। আদ্রিয়ান হেসে বলল, কে বলেছে শাসন করি না? খেতে না চাইলে ধমকে জোর করে খাওয়াই, অনিয়ম করলে বকি, নিজের অযত্ন করলেও বকাবকি করি। এছাড়া ও আর তেমন কিছু করে না যার জন্য শাসন করতে হবে। আর আল্লাদের কথা বলছো, তোমরাই তো বউ। আমি আল্লাহ নিলে কে দেবে বলো? হ্যাঁ? আর হ্যাঁ, বউ কোনো প্রপার্টি বা গৃহপালিত পশু না যে ওকে হাতে রাখতে হবে। ও আমার লাইফ পার্টনার, আমার সহধর্মিণী। ওকে হাতে না, পাশে রাখাটাই সব থেকে জরুরি। আর ও সেটা সবসময় আছে। আর যারা নিজের বউয়ের পায়ে শিকল পরিয়ে নিজের নিয়ন্ত্রণে রাখাকে পুরুষত্ব বলে মনে করে, তাদের চেয়ে বড় লুজার আর কাওয়ার্ড এই দুনিয়াতে কেউ নেই। অ্যান্ড আই এম নট আ লুজার আর কাওয়ার্ড। বলে উঠে অনিমার হাত ধরে ওখান থেকে সিঁড়ি দিয়ে সোজা উপরে নিয়ে গেল। অনিমার সেদিকে ধ্যানও নেই, ও এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আজ আরেকবার নতুন করে প্রেমে পড়ে গেল ওর। এরকম করে কজন ছেলে চিন্তা করতে পারে বলুন? সত্যি তো, ও খুব লাকি যে ওর কাছে আদ্রিয়ান আছে। এরকম একজন মানুষ যার পাশে থাকে, তার আর কিছু চাওয়ার মতো থাকতেই পারে না। অনিমা বেডে বসে মাথা নিচু করে মুড অফ করে আছে, যেটা আদ্রিয়ানের একটুও ভালো লাগছে না। কিন্তু কিছু বলছেও না ও চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পর আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে বলল, অনি প্লিজ, এইভাবে মুড অফ করে বসে থেকো, আমার ভালো লাগছে না। অনিমা কিছু না বলে জাস্ট একটু নড়ে চড়ে বসলো। তবে ওর মুখে বিষণ্ণতা এখনো স্পষ্ট। আদ্রিয়ান এবার এগিয়ে বসে অনিমার থুতনি ধরে ওর মুখটা উঁচু করে ধরলো। তারপর কপালের চুলগুলো কানে গুঁজে দিয়ে বলল, অনেকে কি বললো না বললো তাতে আমাদের কিছু যায় আসে না। তুমি নিজের কাছে ক্লিয়ার, আমি জানি তুমি কি আর কেমন। তাহলে অন্য একজনের কথায় কেন কষ্ট পাচ্ছ? অনিমা মাথা নিচু করে ভাঙা গলায় বলল, এখানে ফুপির কোনো দোষ নেই। আমার সাথে যা যা হয়েছে তাতে অন্যদের আমাকে নিয়ে এরকম ধারণা তৈরি হওয়াটাই স্বাভাবিক। ভাগ্যের চোরে কয়েকবার হয়তো বেঁচে গেছি, কিন্তু হতেই তো পারতো, তাই এসব ভাবা স্বাভাবিক। আদ্রিয়ান অনিমাকে ছেড়ে বলল, না, স্বাভাবিক না। কোনো মেয়েরা বাড়ির বাইরে একটা রাত কাটিয়ে আসলে এটা মনে হয় না যে মেয়েটা উল্টোপাল্টা কিছু করেছে, ওর সাথে উল্টোপাল্টা কিছু হয়েছে। কেন? মেয়েদেরকে নিজের স্বাধীনভাবে চলাফেরা করার স্বাধীনতা নেই? আর যদি এমন কিছু হতো, দেন আই জাস্ট ডোন্ট কেয়ার, বিকজ আই ট্রাস্ট ইউ অ্যান্ড আই লাভ ইউ। অনিমা কিছু একটা ভেবে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, এত ফ্রিডম দিচ্ছেন, আমি যদি সত্যিই ভুলভাল কিছু করে বেড়াই তাহলে?
আদ্রিয়ান মুচকি হেসে অনিমার মাথায় চাটা মেরে বলল, কি বলো তো জানো পাখি, তোমার যদি এরকম কিছু করার 1%ও চান্স থাকতো তাহলে আমি তোমাকে ঘরে আটকে রেখে দিতাম। অনিমা আদ্রিয়ানের কাঁধে কুনুয়ের ভর দিয়ে বলল। তবুও ছাড়তেন না আমায়? আদ্রিয়ান মুচকি হেসে অনিমাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, ভালোবাসলে ছেড়ে দেওয়া যায় না জানো পাখি, ভালোবাসার মানুষটার মধ্যে দোষগুলোকে ভালোবেসে ঠিক করে নিতে হয়, বুঝলে? অনিমা মুচকি হাসলো, কিছু মনে পড়তেই মাথা তুলে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল। একটা কথা বলেছিল আপনাকে। আদ্রিয়ান ভ্রু কুচকে বলল, সিরিয়াস কিছু? অনিমা হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে তারপর একটু চুপ থেকে বলল, আসলে তীব্র, স্নেহা, আশিস ভাইয়া আর ওর মধ্যে অনেক প্রবলেম চলছে। সেদিন দেখলাম একে অপরকে ইগনোর করলো। দুদিন ধরে খেয়াল করছি যে তীব্র আর আরুমিতারও মুড অফ। স্নেহার বাবা ওর বিয়ে ঠিক করেছে। স্নেহা ওর বাবার মুখের উপর কথা বলতে পারছে না, তীব্রকেও কথা বলতে দিচ্ছে না, তাই তীব্র রেগে আছে ওর উপর। আর আরু? আদ্রিয়ান অনিমাকে থামিয়ে দিয়ে বলল, অরুমিতা আর আশিসের সমস্যাটা আমি জানি। দেখো, ভুলটা আশিসের, নিজের ভুল বুঝতে হলেও নিজেকেই বুঝতে হবে। আশিস যতক্ষণ নিজে না রিয়েলাইজ করছে যে ও যেটা করেছে সেটা ভুল আর সত্যি অরুমিতাকে ভালোবাসে, আর এসব বুঝেও নিজে থেকে অরুমিতার কাছে ক্ষমা না চাইবে, ততক্ষণ আমরা কিছুই করতে পারি না। এরপর অরুমিতা ওকে ক্ষমা করবে কিনা সেটা অরুমিতার ব্যাপার। আর তীব্র আর স্নেহের ব্যাপারটা আমি দেখছি। এখন মিস্টার আঙ্কেলের কেসটা নিয়ে ব্যস্ত আছি, তো একটু ফ্রি হলেই তীব্রর বাবার সাথে আমি নিজে কথা বলবো। হ্যাপি? অনিমা মুচকি হেসে বলল। হুম। আদ্রিয়ান হেসে অনিমার চুলগুলো নাড়তে নাড়তে বলল, রাত হয়েছে অনেক, এবার শুয়ে পড়ো। অনিমা জানে আদ্রিয়ানের কথা না শুনে কোনো উপায় নেই, তাই লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ শুয়ে পড়ল। আদ্রিয়ান মুচকি হেসে অনিমার মাথায় হাত বুলিয়ে বলল, চোখ বন্ধ। আদ্রিয়ানের কথা অনুযায়ী অনিমা চোখ বন্ধ করে ফেলল, আর আদ্রিয়ান ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আদ্রিয়ান খেয়াল করলো অনিমা ঘুমিয়ে পড়েছে। আদ্রিয়ান অনিমার ঘুমন্ত মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওর গায়ে চাদর টেনে দিয়ে চলে গেল নিজের রুমে। পার্টির অফিস থেকে কাজ সেরে বাড়ি ফিরছে রিক। হঠাৎ মনে হলো যে স্নিগ্ধার তো এখনই হসপিটাল থেকে ফেরার কথা। একই রাস্তা দিয়ে যখন যাচ্ছে তখন ওকে নিয়েই ফিরুক, এসব ভেবে স্নিগ্ধাদের হসপিটালের সামনে গাড়ি থামিয়ে গাড়িতে বসে স্নিগ্ধার বেরোনোর অপেক্ষা করতে লাগলো সে। বেশ কিছুক্ষণ পর স্নিগ্ধাকে দেখতে পেল রিক। তবে স্নিগ্ধার সাথে একটা ছেলেও আছে। দুজনে হাসাহাসি করতে করতে আসছে, আর দুজনে খুব কাছাকাছি অবস্থাতেই হাঁটছে। রিকের মেজাজ খারাপ হয়ে গেল এই দৃশ্য দেখে। এমন কেন হলো ও নিজেই জানে না, কিন্তু স্নিগ্ধাকে এভাবে দেখতে ওর মোটেও ভালো লাগছে না। রিক গাড়ি থেকে নেমে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। গেটের কাছে এসে ছেলেটাকে স্নিগ্ধা এক হাতে হালকা করে হাত করে বিদায় দিল। এতে রিকের আরো রাগ হলো। গেট থেকে বেরিয়ে রিককে দেখে স্নিগ্ধা বেশ অবাক হয়ে গেল, সাথে খুশিও হলো। এগিয়ে গিয়ে বলল, আরে রিকদা, তুমি এখানে? রিক সানগ্লাসটা খুলে ইতস্তত কণ্ঠে বলল, ওই এই পথ দিয়ে ফিরছিলাম, তোকে দেখতে পেয়ে গাড়ি থামালাম, চল গাড়িতে ওঠ। স্নিগ্ধা মুচকি হেসে মাথা নেড়ে গাড়িতে উঠে বসলো। রিক গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। বেশ অনেকক্ষণ দুজনেই চুপ ছিল। নীরবতা ভেঙে হঠাৎই রিক বলে উঠল, ছেলেটা কে ছিল? স্নিগ্ধা অবাক হয়ে বলল, কোন ছেলেটা বলো তো? রিকের এবার গা জ্বলে যাচ্ছে রাগে। কোন ছেলেটা মানে কি? কটা ছেলে